নির্বাচন করতে আমরা সিলেকশন চাই না, আমরা ইলেকশন চাই। কিন্তু সংবিধান অনুযায়ী বলেন আর যেটাই বলেন, যদি ব্যাপারটা এমন হয় যে নির্বাচনের অর্থ হয় সিলেকশন, সেই নির্বাচন তো কেউ চাইতে পারে না। যে জাতীয় পার্টি না থাকলেও যে বিরাট তারা ইয়ে হবে এমন না, কিন্তু তার নানা বিবেচনা আছে। জাতীয় পার্টি থাকলে তারা খুশি অবশ্যই, কিন্তু জাতীয় পার্টি সরকারি এখানে বিরোধী দল, সরকারি এখানে সরকার, সবকিছুই সরকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয় উঠে আসছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টিও নির্বাচন থেকে সরে যেতে শুরু করেছে? দর্শক বন্ধুরা, জিএম কাদের যেভাবে বলেছিলেন এই সরকারের অধীনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যদিও শেষ পর্যন্ত তার দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো মুখ খুলেননি। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। তবে কি শেষ পর্যন্ত সরকারকে কঠিন ফাঁদে পেলে জিএম কাদের নির্বাচন থেকে বাদ পড়তে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার নির্বাচনের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জুনায়েদ সাকি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তবে কি শুধুমাত্র আওয়ামী লীগরাই নির্বাচন করে ফেলবে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে নির্বাচনে জাতীয় পার্টি কি করবে এমন আলোচনা যখন সর্বত্র, তখন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দিলেন কৌশলী উত্তর। সিলেকশন নয়, ইলেকশন হলে নির্বাচনে লড়বে তার দল। সমাজে স্বাভাবিক সভ্য আচরণ খুব কম দেখা যাচ্ছে এখন, বিভিন্নভাবে বিভিন্ন কিছু। আর গণতন্ত্রের যে প্রধান যে জিনিসটা নিয়ে এখন আমরা ডিবেট করছি, যে নির্বাচন, জনগণের শাসন, অর্থ হলো জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাদের দেখভালের জন্য কেয়ারটেকার যেমন নির্বাচিত করা হয় সেরকম কেয়ারটেকার ঠিক করা হবে, এবং তাকে তাদের কাজকর্ম সমালোচনা করবে সরকার, এবং সরকার জবাবদিহি করতে হবে, এবং সরকার যদি জবাবদিহি করতে ব্যর্থ হন তাদেরকে পরিবর্তন করার ক্ষমতা সরকার থাকতে হবে নির্বাচনের মাধ্যমে। এখন এইখানে এসে আমাদের বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, যেটা নিয়ে এত আলোচনা। নির্বাচন করাটা কথাটা বাংলায় বললে, ইংরেজিতে এটার দুইটা জিনিস আছে, দুইটা না, আপনি যদি ইংরেজি ডিকশনারি খুলেন নির্বাচন কথাটার দুটো মানে পাবেন ইংরেজিতে, একটা হলো সিলেকশন, একটা হলো ইলেকশন। তো নির্বাচন করতে আমরা সিলেকশন চাই না, আমরা ইলেকশন চাই। কিন্তু সংবিধান অনুযায়ী বলেন আর যেটাই বলেন, যদি ব্যাপারটা এমন হয় যে নির্বাচনের অর্থ হয় সিলেকশন, সেই নির্বাচন তো কেউ চাইতে পারে না। এবং কেননা সেটাই এখন হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রশাসন এবং যারা নির্বাচন যন্ত্রের সঙ্গে কার্যক্রমের সঙ্গে জড়িত তারা সার্বিকভাবে সরকারের আওতাভুক্ত, সরকারের প্রভাবমুক্ত নয়, এবং তারা সরকারের নির্দেশ অনুযায়ী নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করছে। কাজে এই নির্বাচনের ইংরাজি অর্থ কখনোই সংবিধান মোতাবেক হোক আর যে অনুযায়ী হোক, এটাকে আমরা কখনোই ইলেকশন বলতে পারছি না, আমরা সিলেকশনই বলতে পারছি। জিএম কাদেরের দাবি, দেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচন কমিশন থেকে প্রশাসন সবখানেই আছে সরকারের প্রভাব, জনগণের ভোটাধিকার বাস্তবায়ন বেশি প্রয়োজন। নেতা চলে যাবে, আরেক নেতা আসবে, তারপরে আরেক নেতা আসবে, এবং সেই পরিবর্তনটার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং অর্থনৈতিক জন্য কোনো পরিবর্তন, বড় ধরনের কোন টার্মাইল না হয়, সেটাই হলো স্থিতিশীলতা। যেটা আছে, আপনার দেখেন আমেরিকা আছে, কোন প্রেসিডেন্ট চলে গেল, ভারতে আছে, কে প্রধানমন্ত্রী হলো, জাপানে 3 মাস পরে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, দেশের তো কোনো কিছু হয় না। ইংল্যান্ডে চেঞ্জ হচ্ছে, এক প্রধানমন্ত্রী পরে, দেশের কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু আপনি যদি একজনকে রেখে দেন দীর্ঘদিন এবং তাকে জোর করে রাখতে থাকেন, তাহলে ভিতরে যে একটা আস্তে আস্তে অগ্নিকর গিরির মতো মানুষের ভিতরে ঢুকে ঢুকে মানুষের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে, কোনো না কোনো সময় হঠাৎ করে এটা বাস্ট হয়, স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। তারপরে বড় কথা হলো, কোনো কারণে যদি এই সরকার প্রধানকে পরিবর্তন হয়, কোনো কারণ ন্যাচারাল ওয়েতেও যদি হয়, তখন চিন্তা করতে হয় সামনের দেশ কোথায় যাবে। আজকে আপনাদের দেশ বাংলাদেশের কথা চিন্তা করেন, ন্যাচারাল মানুষ তো আমরা সবাই, বয়স হয়ে গেছে, আজকে আছি কালকে থাকবো না, অসুস্থ হতে পারি, কাজে অকর্মণ্য হতে পারি, মারা যেতে পারি, তখন দেশ কোথায় যাবে? তাহলে এটা কিসের স্থিতিশীল? যদি কালকে হঠাৎ করে একটা খবর হয়, তারপরে যদি দেশের মধ্যে আগুন লেগে যায়, চারপাশে মারামারি কাটাকাটি শুরু হয়, এটা কি স্থিতিশীল হলো? না। আমরা চাই এমন সরকার, যে সরকার পরিবর্তন হলেও দেশের স্থিতিশীলতা থাকবে, সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীল, তাহলেই বিদেশি বিনিয়োগ আসবে, তাহলেই মানুষের নিশ্চিতে ঘুরতে পারবে, বিদেশিরা আসবে, তারা ইনভেস্ট করতে পারবে, ব্যবসা করতে পারবে, এবং একটা স্থিতিশীল ইকোনমি তৈরি হবে। আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি। আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না। আমরা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, চরম স্বৈরতন্ত্র, অত্যাচারী স্বৈরতন্ত্র আমরা দেশে চালু করেছি।
এনামুল কোনো ইসলাম বিরোধী খান দল নাই, আপনাকে- সরকারি এখানে বিরোধী দল, সরকারি এখানে সরকার, সবকিছুই সরকার। ভোট দিলেই কিন্তু ভোট দেওয়া হয় না। ভোট দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার ভোটের উপরই নির্ভর করবে যে কে জিতবে, কে সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে ইত্যাদি। বাংলাদেশের জনগণ প্রতি মুহূর্তেই আশাবাদী হতে চাইছেন, মানুষ ভোট দিতে পারবেন না, কারণ মানুষের সামনে কোনো চয়েস নেই। তাহলে কে জিতবে? আওয়ামী লীগ জিতবে। যে কাউকে জিজ্ঞেস করেন সে উত্তর দিবে। কে প্রধানমন্ত্রী হবেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। যে কাউকে জিজ্ঞেস করেন সবাই উত্তর দিবে। যখন এটা জানেন তখন সেই ভোটের আর কোনো কার্যকারিতা থাকে না। কোনো দেশপ্রেমিক মানুষ 7 তারিখে ভোট দিতে যেতে পারে না। জোনায়েসা, কি আপনাকে দিয়ে শুরু করতে চাই। 1.5 মাস ধরে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে থাকলেও এক দফা দাবি আদায়ে আশাবাদী হওয়ার মতন কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারেনি বিএনপি কিংবা সমমনা দলগুলো। সেক্ষেত্রে নিঃসন্দেহে আওয়ামী লীগও আসলে বিএনপি কিংবা সমমনা দলগুলোকে ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু সেক্ষেত্রে একটি বড় প্রশ্ন থেকেই যায়, আসলে এই সংসদে বিরোধী দলের ভূমিকা আসলে কারা পালন করবে কিংবা ঠিক কতখানি শক্তভাবে পালন করবে। আমরা ইতিমধ্যে অনেক সময় দেখেছি যে আমাদের গত সংসদে যারা বিরোধী দলের ভূমিকায় ছিলেন তাদেরকে একটি তকমা দেওয়া হয়েছে, গৃহপালিত বিরোধী দল। সেরকম তকমা কি তাহলে আমরা আবারও পেতে যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, আশাবাদী কে হতে পারছে না সেটা তো একটা রিলেটিভ ব্যাপার, মানে আপেক্ষিক ব্যাপার। কারণ বাংলাদেশের জনগণ প্রতি মুহূর্তেই আশাবাদী হতে চাইছেন, কেননা এই যে নির্বাচন যেটা হচ্ছে, যেটা আসলে জনগণের ভোটাধিকার যেখানে কার্যকর হবে না, মানুষ ভোট দিতে পারবেন না, কারণ মানুষের সামনে কোনো চয়েস নেই। এবং আপনি জানেন যে একটা ভোট কখন মানুষ আসলে যখন দেন সেটা কখন দেয়া হয়, কারণ ভোট দিলেই কিন্তু ভোট দেওয়া হয় না। ভোট দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার ভোটের উপরই নির্ভর করবে যে কে জিতবে, কে সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে ইত্যাদি। তার মানে হচ্ছে ওইটাই তখন ডিটারমিনিং হয়। নাগরিক তখন তার কর্তা সত্তা কিংবা এজেন্সি, এটা খুব জরুরি, এটা একটা রাষ্ট্রের অস্তিত্বের সাথে যুক্ত। সেই জায়গা থেকে এখন যখন আমরা সবাই জানি, আপনাকে যদি আমি প্রশ্ন করি আগামী নির্বাচন যেটা আপনি বলছেন হতে যাচ্ছে 7 তারিখে, যদি সেটা হয় তাহলে কে জিতবে? আওয়ামী লীগ জিতবে। যে কাউকে জিজ্ঞেস করেন সে উত্তর দিবে। কে প্রধানমন্ত্রী হবেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। যে কাউকে জিজ্ঞেস করেন সবাই উত্তর দিবে। যখন এটা জানেন তখন সেই ভোটের আর কোনো কার্যকারিতা থাকে না। সেই দিক থেকে নৈতিক কারণে এবং নাগরিকের স্বার্থে, দেশের স্বার্থে আমরা মনে করি এই ভোট বর্জন করা একটা মানুষের কর্তব্যের জায়গা, এবং সেই হিসেবে আমরা জনগণকে আহ্বান জানিয়ে এসেছি যে কোনো দেশপ্রেমিক মানুষ 7 তারিখে ভোট দিতে যেতে পারে না। এখন আপনি প্রশ্ন তুলছেন যে তারপরেও তারা নির্বাচন তো তারা আগে 14 সালেও করে ফেলতে পেরেছে, 18 সালে এরকম একটা রাতের ভোট ডাকাতির নির্বাচনকেও তারা একভাবে নিয়ে 5 বছর চলেছে। ফলে তারা যে চলতে পারে না তা না, কারণ একটা সরকার আর রাষ্ট্রের মধ্যে যখন আর কোনো পার্থক্য থাকে না, পুরো রাষ্ট্রশক্তি যখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং দলও একাকার হয়ে পড়ে, তখন দল, সরকার, রাষ্ট্র এগুলো সব মিলে আসলে জনগণের মুখোমুখি। সেইরকম একটি জায়গায় মানে আন্দোলনের যে জায়গা, আন্দোলন আছে বলেই কিন্তু 20,000 নেতাকর্মীর উপরে গ্রেফতার করা হয়েছে, আন্দোলন আছে বলেই প্রতিদিন বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, আন্দোলন আছে বলেই মানে জনসম্পৃক্ততাও আছে। তাহলে নির্বাচনে আসলেই বাকি সমস্যা ছিল না, গায়েবী মামলা করে সাজা দিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরনের রাষ্ট্রশক্তি, সশস্ত্র শক্তি জনগণের মুখোমুখি, তাতে এটা ভেঙে কিভাবে মানুষ আসতে হবে সেটা একটা নতুন অভিজ্ঞতার প্রশ্ন। সেই অভিজ্ঞতা নিয়ে মানুষ চিন্তা করছেন, মানুষ আন্দোলন করার চেষ্টা করছেন, এবং তার মধ্যে দিয়ে কখন মানুষ বের হবেন এটা তো দিনক্ষণ ঠিক করে কেউ বলতে পারে না। তবে জনগণের সমর্থন যে আন্দোলনের পেছনে আছে এটাতে কোনো সন্দেহ নেই। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি যে কারা এই, যদি 7 তারিখে একটি এই ধরনের নির্বাচন, যেটাকে আমরা নানান ন্যায্য কারণে আমি বলবো যে এটা নাটক চলছে, তামাশা চলছে এবং স্ক্রিপ্ট প্রতি মুহূর্তে বদলাচ্ছে। যেমন সাম্প্রতিক স্ক্রিপ্টটা হচ্ছে জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টি নিয়ে যে স্ক্রিপ্টটা এখন আছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে। তো এইরকম স্ক্রিপ্টটা আনাই হয়েছে যে যাতে করে জাতীয় পার্টি যে একটা মানে তাদের বিরোধী দল হিসেবে এই সংসদে আছে, আগামী সংসদেও যেতে চায়, সেইটাকে যাতে এক ধরনের মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা যায়, তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এই তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সামনের দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয় উঠে আসছে, এবং সেই সাথে জাতীয় পার্টির এমন কিছু কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয় উঠে আসছে। কারণ তাদের নিজস্ব দলের মধ্যে যে সকল অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতার মধ্যে নির্বাচনে সঠিকভাবে নির্বাচন করতে পারবে কিনা সেটা এখনও জিএম কাদের নিশ্চিত নয়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং জুনায়েদ সিদ্দিকীর এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।